আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার সময় কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত যে 3টি ভুল করে থাকে, তার সাথে আমরা আরও 5টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যেমন, বগলের চুল বা নাভির নিচের চুল কাটার প্রকৃত বিধান কি, ইসলামী শরীয়তে ঠিক কোনভাবে কাটার কথা বলা হয়েছে, একেবারেই সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে, নাভির ঠিক কতটুকু নিচ থেকে চুল কাটতে হবে। কেউ কেউ বলেন 4-5 আঙ্গুল নিচ থেকে কাটতে হবে, আবার কেউ কেউ বলেন যে নাভির একদম নিচ থেকেই কাটতে হবে। এক্ষেত্রে সঠিক কোনটি হবে? বগলের চুল ও নাভির নিচের চুল ব্যতীত দেহের অন্য কোনো অংশের চুল স্থায়ীভাবে অস্থায়ীভাবে গোড়া থেকে তুলে ফেলা যাবে কিনা অথবা কেটে ছোট করা যাবে কিনা, নাভির নিচের লোম বা বগলের লোম কি দ্বারা কাটতে হবে, ব্লেড, খুর, চুল কাটার কাঁচি, ট্রিমার, রেজার, হেয়ার রিমুভাল ক্রিম কোনটি দিয়ে কাটতে হবে, আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি কেচি দিয়ে ছোট ছোট করলেই হবে, নারী পুরুষের কখন অন্তর্বাস পরা উচিত নয়, এবং আমরা এই প্রশ্নগুলোর সাথে আরও জানব মেয়েরা সাধারণত নাভির নিচের চুল কাটার ক্ষেত্রে মেয়েরা যেটি বড় ভুল করে থাকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকের ভিডিওটি প্রত্যেক মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের এটা জানতে হবে নাভির নিচের কোনগুলো অবাঞ্ছিত লোম। সেটি হলো মূত্রথলির নিচে নিম্নাঙ্গের হাড্ডি থেকে, যেখানে তলপেটের নিচে উক্ত হাড্ডি বরাবর চামড়ার উপর একটি বাস থাকে, ওখান থেকে সাধারণত গণপশম গজানো শুরু হয়ে থাকে। উক্ত বাস থেকে নিয়ে লিঙ্গ, অন্ডকোষ অথবা স্ত্রীর যৌনাঙ্গ ও পায়খানার রাস্তা, এই 3 অঙ্গের আশেপাশে এবং উরুর ওই অংশ যা অন্ডকোষদ্বয়ের বা স্ত্রীলিঙ্গের কাছাকাছি থাকে এবং যা পশমের কারণে ময়লাযুক্ত হওয়ার আশঙ্কা থাকে, সেটিকেই নাভির নিচে লোম বা অবাঞ্ছিত লোম বলা হয়। এখন অনেকে হয়তো এই বিষয়টি না জেনে জীবনে অনেক ভুল করেছেন। এই ভুলটি যেন আর না হয়, তার আগেই আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ইসলামী গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। ইসলামী শরিয়া মতে গোপনাঙ্গের চুল সঠিক সময়ে কাটা কতটা জরুরি সেটা আমাদের কম বেশি সকলেরই জানা। তবু আজকে আমি আপনাদের সুবিধার্থে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সেটা জানাতে চলেছি। আশা করি আপনারা সেই সকল বিষয় অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। অনেক মেয়েরাই গোপনাঙ্গের চুল কাটার সময় সাধারণত 3টি ভুল করে থাকে। এই ভুলগুলি যেন আর কখনোই না হয় এবং আপনি যেন গুনাহের হাত থেকে রক্ষা পেতে পারেন, তার জন্য আমাদের এই একটি ছোট্ট প্রচেষ্টা। গুপ্তাঙ্গের চুল না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে, লোমের সঙ্গে ময়লা মিশে ফাঙ্গাস বা ছত্রাকও জন্ম নিতে পারে। ইসলামে প্রতি সপ্তাহে নারী পুরুষ উভয়ের জন্যই নাভির নিচের গোপনাঙ্গ সহ অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব, আর অন্তত 40 দিনের মধ্যে একবার কাটা আবশ্যক। 40 দিন পরেও অবাঞ্ছিত লোম পরিষ্কার না করা মাকরুয়ে তাহরিমি, যা একটি গুনাহের কাজ, এবং 40 দিনের ভিতর যদি অবাঞ্ছিত লোমগুলো কাটা না হয় তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে অজু হয় না তথা পবিত্রতা অর্জন হয় না, আর অজু না হলে সেক্ষেত্রে সে ব্যক্তির নামাজও কবুল হবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রেই আলোকপাত করে গেছেন। ঘরে বাইরে এমন কোনো দিক নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেননি। তার এই সামগ্রিক শিক্ষার তুলনা পৃথিবীর আর কোনো ধর্মেই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর অধিকার স্পষ্ট করে তুলে ধরেছেন এবং পারিবারিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের সামনে খোলাসা করেছেন, এটি এর আগে আর কেউ কখনোই করেনি। সেই ব্যাপকতার একটি অংশ হল নাভির নিচের পশম পরিষ্কার করার বিধান। কোনো কোনো বর্ণনায় নাভির নিচের লোম মুন্ডন করার কথা, আবার কোনো কোনো বর্ণনায় লোহা অথবা ইস্পাতের তৈরি ধারালো কোনো যন্ত্র দিয়ে পরিষ্কারের কথা উদ্ধৃত হয়েছে, আর এটাই হলো মুস্তাহাব। এতে উম্মতের কারো কোনো দ্বিমত নেই। আবার দেখা যায় যদি এক্ষেত্রে স্বামী স্ত্রীকে সাহায্য করতে বলে তাহলে স্ত্রীর জন্য এটা করা ওয়াজিব বলে বিবেচিত হবে। তেমনিভাবে স্বামীও স্ত্রীর গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারবে। এই ক্ষেত্রে 40 দিনের চেয়ে বেশি দেরি করা মাকরু, তবে সর্বনিম্ন কোনো মেয়াদ নির্ধারিত করা নেই, বরং ব্যক্তির পশম বড় হওয়ার উপরই এর বিধান নির্ভরশীল। এখানে মূল উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা, সেটা খুর বা রেজার বা ব্লেড, সেটা যে কোনো কিছু দিয়ে হোক না কেন। তবে এক্ষেত্রে নিজের কাজ নিজে করাই উত্তম।
কিন্তু স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারবে, এতে কোনো বাধা নেই। তবে অনেকের মধ্যে অপ্রয়োজনে তা করা মাকরুহ। ব্লেড খুর বা চুল কাটার কেচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা হয় পুরুষ নারী উভয়ের জন্য জায়েজ আছে। অনুরূপভাবে হেয়ার রিমুভাল জাতীয় কেমিক্যাল দ্বারাও পরিষ্কার করাতেও শরীয়তের কোনো বাধা নেই। তবে পুরুষদের জন্য চেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়ে ফেলা মুস্তাহাব। এই জন্য পুরুষের জন্য ব্লেড বা রেজার এবং নারীরা হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকেন। তবে কেউ যদি চুল কাটার কেচি দ্বারা ছোট করে রাখেন তাহলে জায়েজ হবে। আর যদি কেউ চেঁচে না ফেলে অন্য কোনোভাবে পরিষ্কার করে তাহলে তা জায়েজ হবে। তবে সেটি যেমন তেমন করে সামান্য কেটে ফেললে হবে না। উল্লেখ্য যে মুসলিম কেবল বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ের ক্ষেত্রেও সে বড়ই সভ্যতার অধিকারী এবং ইসলামেও এই লোম চেঁচে ফেলাই সুন্নত। অবশ্য তা কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলাও বৈধ। তবুও আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপনাঙ্গ বিশেষ সেন্সিটিভ হয়ে থাকে, তাই কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহারের পূর্বে তার বিশ্বস্ততা যাচাই করে নেবেন, অর্থাৎ তা বিশ্বস্ত দোকান বা জায়গা থেকে বা বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্ট যাচাই করে কিনবেন। নকল কোনো কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করবেন না, এতে করে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই এগুলো কেনার সময় অবশ্যই যাচাই করে কেনা উচিত। প্রয়োজনে কিউআর কোড স্ক্যানিং করেও কিনতে পারেন। তাই নিরাপদ থাকার জন্য আধুনিক রেজার বা ব্লেড ব্যবহার করাই সর্বোত্তম। অর্থাৎ সর্বোপরি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় রেজার বা ব্লেড দিয়ে গোপনাঙ্গ বা বগলের চুল কেটে ফেলা। এরপরেও গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত 3টি ভুল করে থাকেন। তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যে ভুলটি সেটি হল চাষা যন্ত্র পাওয়া না গেলে অথবা চাষা কষ্টকর হলে অনেক মেয়েরাই চুল কাটার কেচি দিয়ে কোনো মতে না কাটার মতো সামান্য একটু কেটে ফেলেন। এই ভুলটি আর একদম করবেন না। বিশেষ করে হায়েজের পর এই ভুলটি আর কখনোই করবেন না, কারণ এতে হায়েজের পর সেখানকার ময়লাগুলো লোমের সাথে আটকে থাকে, যার ফলে গোপনাঙ্গে নানান ধরনের চর্ম অ্যালার্জি দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে আবার রোগের আশঙ্কাও থেকে থাকে, কারণ এই ময়লাগুলো জমিজুদু জরায়ুতে প্রবেশ করে। সেক্ষেত্রে জরায়ুতে গা বা ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রতি বছর বিশ্বে প্রায় 6 লক্ষের বেশি নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। অফিসিয়াল 5,70,000 এবং মৃত্যু সংখ্যা বছরে 3,10,000 মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে আরেকটি বিষয় না বললেই নয়, হায়েজের সময় বেশিরভাগ নারীরাই পিরিয়ড প্যাড ব্যবহার করে থাকেন, যেখানে কিনা তারা অনেকেই একটি প্যাডই সারাদিন ব্যবহার করেন। এই ভুলটিও আর কখনোই করবেন না, এতে করে জরায়ুতে ইনফেকশন হতে পারে, এমনকি দীর্ঘমেয়াদে এটি ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। সাধারণত 4 থেকে 6 ঘন্টা পর পর পিরিয়ডের প্যাডগুলো পরিবর্তন করা উত্তম, তবে কমপক্ষে 8 ঘন্টা পর পর পরিবর্তন করা আবশ্যক। কেননা এই সময়টির 6 থেকে 8 ঘন্টা বেশি সময় ধরে পিরিয়ডের প্যাড ব্যবহার করলে সেখানে থাকা কেমিক্যালগুলো জরায়ুতে প্রবেশ করতে পারে, যা পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে। দ্বিতীয় নম্বর ভুলটি হল গুপ্তাঙ্গের লোম আদি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই পরিষ্কার করুন না কেন তা উপর থেকে শুরু করা উত্তম। তাই আপনারা নিচ থেকে শুরু করবেন না, উপর থেকে নিচে শুরু করবেন, অর্থাৎ উপরের দিক থেকে নিচে চাচবেন বা কাটবেন। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে নাভির নিচের লোম পরিষ্কার করার সময় উপর দিক থেকে শুরু করা উত্তম। এখন প্রশ্ন আসতে পারে সেটা কেন? তার কারণ হলো নিচ থেকে যখন আপনি ব্লেড বা রেজার দিয়ে পরিষ্কার করবেন তখন লোমগুলোর গোড়া ফেটে গিয়ে একটা লোমের গোড়া থেকে একাধিক লোম গজাতে পারে এবং খুব অল্প বয়সে লোমে পাক ধরা শুরু করতে পারে, যা পরবর্তীতে খুবই অস্বস্তিকর হতে পারে। তাই আপনারা ব্লেড বা রেজার দিয়ে কাটার সময় অবশ্যই উপর থেকে নিচে কাটবেন। সেটি বগলের চুল, নাভির নিচের চুল বা পুরুষের মোচ বা দাড়ি ট্রিম বা সাইজ করার সময়। সমস্ত ক্ষেত্রে কখনোই উল্টো করে টান দিবেন না এবং মেয়েরা হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের সময় উপর থেকে নিচে টান দিবেন বা উপরে ফেলবেন, কখনোই নিচ থেকে উপরে টান দিবেন না। তো 3 নম্বর ভুলটি হলো অলসতা অথবা বয়ের আশঙ্কা থেকে অনেক মা বোন পিরিয়ডের পর নাভির নিচের চুল কাটতে বিলম্ব করেন বা অনেক সময় কাটেনি না, যা একদম ঠিক নয়। কারণ পিরিয়ড শেষ হলে অবশ্যই গুপ্তাঙ্গের লোম কেটে পরিষ্কার করে ফেলবেন, তা না হলে অ্যালার্জির রেশ, ছত্রাক ও জীবাণুর আক্রমণ হতে পারে এবং সেখানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতরাত তথা স্বভাবগত সুন্নত 5টি। 1. খতনা করা। 2. নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা। 3. মোচ কাটা। 4. নখ কাটা। 5. বগলের চুলকে উপড়িয়ে ফেলা। তবে সবার এটা জানা থাকা উচিত যে জুনুবী অবস্থায় নাভির চুলকে কাটা উচিত নয় এবং হায়েজ অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে না, কারণ এই সময়টিতে লোমকূপ অনেক বেশি নাজুক হয়ে থাকে।
হায়েজ পরবর্তী উত্তীর্ণ সময়ের পর নাভির নিচের লোম কাটা মুস্তাহাব। উল্লেখ্য বলে রাখা ভালো, নাভির নিচের একটা খাদ রয়েছে, সেখান থেকে শুরু করে গোপনাঙ্গের আশপাশ অন্ডকোষের চুল এবং গুহ্যদ্বার এর চুল মুন্ডন করা সুন্নত। কেউ কেউ বলেন শুধুমাত্র গোপনাঙ্গের চুলগুলো কেটে ফেললেই হবে, আবার কেউ কেউ বলেন নাভির ঠিক নিচে যেখানেই চুল থাকবে সেখানেই মুন্ডনও সুন্নত। আর আমি এই দ্বিতীয় মতকে পালন করার পরামর্শ দিব এবং এটিকেই বেশি প্রাধান্য ও গুরুত্ব দেব, কেননা চুলই দুর্গন্ধের কারণ হয়। সুতরাং এমনভাবে পরিষ্কার করা উচিত যাতে দুর্গন্ধের কোনো কারণ আর বাকি বা অবশিষ্ট না থাকে। সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার অথবা 40 দিনের মধ্যে নাভির নিচের লোম এবং বগলের নিচের লোম কাটতে হবে। তবে 40 দিন অতিক্রম করা মাকরুয়ে তাহারিমি, যা একটি গুনাহের কাজ। নাভির নিচের এবং বগলের চুল ব্যতীত শরীরের অন্যান্য অঙ্গের চুল প্রয়োজনীয় মুন্ডানো যাবে, তবে সেটা হবে আদবের খেলাফ। তবে যদি অমুসলিমদের অনুসরণে হলে সেটা হারাম হবে, যেমন ব্রোফ্লাক করা। ফাতোয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে বুক এবং পিঠের চুলকে মুন্ডানো কাটা বা চাষা বা আদবের খেলাফ, তবে প্রয়োজনীয়তা কাটা বা চাষা জায়েজ রয়েছে, যেমন কোথাও জখম হলে তা চেঁচে চিকিৎসা করা। তো শেষ প্রশ্ন, কখন নারী পুরুষের অন্তর্বাস পরা উচিত নয়? সেটি হলো রাতে ঘুমানোর সময় কখনোই অন্তর্বাস পরা উচিত নয়। তো প্রিয় দর্শক, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কেন উচিত নয়? এর উত্তর হলো জামার নিচে ছোট জামা, যাকে আমরা অন্তর্বাস বলে থাকি, এগুলো কেনা বা পরা ইসলামে নাজায়েজ নয়। যেহেতু এগুলো জামার ভিতরে বা নিচে পড়ে থাকে, কিন্তু এটি নাজায়েজ তখনই হবে যখন শুধুমাত্র এগুলো পরে, অর্থাৎ এর উপর কোনো পোশাক পরিধান না করে, কিংবা এমন পাতলা পোশাক এগুলোর উপর পড়েছে যা ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, যেমন ব্রা পরার পর কামিজ না পরা বা এমন কামিজ পরা যা কিনা পরা না পরাই সমান, অথবা তার উপর অন্য কোনো জামা না পরা, নিচেও অন্তর্বাস পরার পর সালোয়ার বা পায়জামা না পরেই লোকজনের সামনে বের হওয়া, এগুলা পশ্চিমা কালচার। তাই এগুলো অবশ্যই নাজায়েজ হবে, কেননা এক্ষেত্রে সতর আদায় হয় না। আর কোনো জামার মাধ্যমে যদি সতর আদায় না হয়, সে পোশাক ইসলামে বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কিয়ামতের দিন তারা আমার সুপারিশ পাবে না। তো জামার নিচে এই ছোট পোশাকগুলো পরার কারণই হলো লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, এছাড়া বক্ষকে সুগঠিত রাখার জন্য এবং বক্ষের অবস্থানকে সঠিক স্থানে রাখার জন্য, বিব্রতকর সমস্যা এড়াতে বা স্তনের আকার সঠিক রাখার জন্য জামার নিচে অন্তর্বাস পরা কখনো কখনো অবশ্যই প্রয়োজনীয়। বিশেষ করে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বা বাইরে কোথাও বের হলে সেক্ষেত্রে অন্তর্বাস পরা ও ঢিলেঢালা জামা পরিধান করা আবশ্যক হয়ে যায়। তাই এটি ইসলামে নিষেধ নয়। এমনকি স্বামীর উদ্দেশ্যে নাইটি বা রাতে ঘুমের পোশাক পরিধান করাও ইসলামে নিষেধ নয়। এখন প্রশ্ন আসে, রাতে ঘুমানোর সময় এগুলো পরে ঘুমানো কেন একদমই উচিত নয়? এর কারণ হলো নিয়মিত টাইট ফিটিং অন্তর্বাস পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে যায় অনেকটাই। তাছাড়া রাতে ঘুমানোর সময় বক্ষ বন্ধনী পরে ঘুমালে রক্ত চলাচলে ব্যাঘাত করতে পারে, অর্থাৎ রাতে ঘুমানোর সময় ব্রা পরার অভ্যাস থেকে থাকলে তা স্তন ও শরীরের মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত করতে পারে, সেটি নারীর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ঘুমানোর সময় নিয়মিত ব্রা পরার অভ্যাস থেকে থাকলে তা আপনার ত্বকে ধীরে ধীরে ব্রা এর ইলাস্টিকের দাগ বসে যেতে পারে। এছাড়া অতিরিক্ত টাইট ফিটিং বক্ষবন্ধনী পরে ঘুমাতে গেলে ঘুমেও ব্যাঘাত করতে পারে, কারণ অতিরিক্ত টাইট বক্ষবন্ধনী পরে আপনি অস্বস্তি বোধ করবেন, ফলে এটি আপনাকে রাতে আপনার গভীর ঘুম হতে বাধা প্রদান করবে, যার ফলে আপনার সারাটা দিন ক্লান্তি অনুভব হবে। এছাড়াও অতিরিক্ত টাইট ফিটিং বক্ষবন্ধনী বা অন্তর্বাস পরে ঘুমালে তা ত্বকের চুলকানি অনুভূত হতে পারে। বিশেষ করে সুতি কাপড়ের অন্তর্বাস না হলে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যারা রাতে একেবারেই অন্তর্বাস ছাড়া ঘুমাতে পারেন না, তাদেরকে ডাক্তাররা স্পোর্টস ভাড়া পরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সহি সালামতে ও সুস্থভাবে থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।